আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সব দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি, জানালেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবনার আলোকেই কাল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেবে বিএনপি। প্রস্তাবিত সার্চ কমিটি ও কমিশনারদের সক্ষমতা পর্যালোচনার জন্য আগে নাম প্রকাশের তাগিদ সাবেক সিইসি এটিএম শামসুল হুদার। সালের মধ্যে স্বল্পোন্নত তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ, আনটাডের প্রতিবেদন। এবং শেষ সময়ে জমজমাট নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের, আইবির প্রত্যাখ্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা জানান তিনি। ভোট চুরির অপরাধে 96-এ পদত্যাগে বাধ্য হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখে নির্বাচনের শুদ্ধতার কথা মানায় না বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপের বিষয়টি। তিনি বলেন, সংলাপে সিদ্ধান্ত যাই হোক, সংবিধান এবং জনগণের উপরই পূর্ণ আস্থা রয়েছে আওয়ামী লীগের। রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে, রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, তারা আলোচনা করবে। রাষ্ট্রপতি সব দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। আমাদের বিশ্বাস জনগণের উপর আছে, আমাদের আস্থা জনগণের উপর আছে। আমরা জনগণের সাথে কাজ করেছি, জনগণের উন্নয়নে কাজ করেছি, জনগণের কল্যাণে কাজ করেছি। সেই জন্য জনগণের উপর আমরা কখনো বিশ্বাস হারাই না, আস্থা হারাই না। 96-এর 15ই ফেব্রুয়ারি ও 2001 সালে নির্বাচন এবং জিয়ার অবৈধ ক্ষমতা দখল, হানা ভোট সহ বিএনপি বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। যারা 15ই ফেব্রুয়ারি 96 সালে যেভাবে ব্যাপকভাবে ভোট চুরি করে আবার প্রধানমন্ত্রীর আসন নিয়ে গেল তৃতীয়বার, জনগণের আন্দোলনের চাপে ওই বছরের 30শে মার্চ ওই খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হলো। যে ভোট চুরির অপরাধে জনগণের আন্দোলনে যে পদত্যাগে বাধ্য হয়েছিল, তার মুখে আবার নির্বাচনের শুদ্ধতার কথা কোত্থেকে আসে? নির্বাচন ছাড়াই কেউ ক্ষমতায় বসিয়ে দিবে বেগম খালেদা জিয়া এমন দুরাশা নিয়ে বসে আছেন বলেও মন্তব্য করেন তিনি। যে নির্বাচনেও পরাজিত, আন্দোলনেও পরাজিত, ভবিষ্যতে কেন জনগণ তাকে ভোট দেবে? এখন ওনাদের একটা চেষ্টা যে এমন একটা কিছু হোক যারা একেবারে নাগর দোলাই করে ওনাকে নিয়ে ক্ষমতায় বসায় দেবে। সেই দোলা নিয়ে কেউ আসবে না, আর দুলিত করে ক্ষমতায় বসাবে না কেউ। ও আশাও বহু দূর আশা। যাদের আশা করেন তারাও কলির বুঝ বুঝে গেছে, তারা ওইটাকে সাড়া দেবে না। সেই সাড়া তো চেষ্টা করছে, করেনি, আসেনি, দেবেও না। শেখ হাসিনা বলেন, ক্ষমতার লোভে বিএনপি নেত্রী মানুষ পুড়িয়ে মারেন, দেশের গ্যাস বিক্রির মুচলেকা দেন, ইতিহাস বিকৃতি করেন। রাজাকার, আল বদর ও এদের দোসররা আবারও ক্ষমতায় এলে 71-এর মতো নির্যাতন চালাবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবনার আলোকেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেবে বিএনপি। দলটির সিনিয়র নেতাদের কাছ থেকে এমন আভাসই পাওয়া গেছে। বঙ্গভবন চাইলে রাষ্ট্রপতির সংলাপে ইসি পুনর্গঠনের সার্চ কমিটি এবং কমিশনার হিসেবে সম্ভাব্য ব্যক্তিদের একটি তালিকাও দেবে বিএনপি। আগামীকাল বিকেলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে স্থায়ী কমিটির 10 সদস্য থাকবেন বলে জানা গেছে। মইনুল আহসানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। খালেদা জিয়ার নেতৃত্বে রোববার রাষ্ট্রপতির সংলাপে বিএনপি প্রতিনিধি দলে কারা থাকছেন সে তালিকা এরই মধ্যে পৌঁছে গেছে বঙ্গভবনে।
রাষ্ট্রপতির সংলাপে দলের অবস্থান ও দাবি দাওয়া কি হবে তাও চূড়ান্ত করে এনেছেন বিএনপি প্রধান। পরবর্তী নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত তা নিয়ে খালেদা জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবই বঙ্গভবনে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে বলে জানা গেছে। 13 দফা প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মূলত আলোচনার ভিত্তি হবে সেটা। তো বৈঠকে বসে আলোচনা করলে তো এটিকে কেন্দ্র করে আরো নানা বিষয় যদি আসে, কথোপকথনের মধ্যে দিয়ে, সংলাপের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে, সেগুলো নিয়ে আলোচনা হবে। জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা হচ্ছে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন। সংলাপে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি গঠন, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি করা, রাষ্ট্রপতি চাইলে সিইসি ও কমিশনারদের সম্ভাব্য নামের তালিকা দেওয়ার প্রস্তুতি থাকবে দলটির। এছাড়াও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিভাবকের ভূমিকা পালনের অনুরোধ করা হতে পারে। নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন এটা সরকারের আদরণীয় বা সরকারের সোনার খাঁচার মধ্যে পোড়া একটা পাখি হবে না। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যদি শুধুমাত্র শাসক দলের অনুগত লোককে খোঁজেন, তাহলে তো এটা আপনার আস্থাশীল কোনো ঘটনা হবে না। আমরা প্রত্যাশা করব রাষ্ট্রপতির কাছ থেকে সেই ধরনের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের প্রতি সকল দলের আস্থা থাকবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করবে জাতীয় পার্টি। রংপুর সার্কিট হাউসের জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন গঠনে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন জরুরি। এছাড়া 300 আসনে জাতীয় পার্টি এককভাবে প্রার্থী মনোনয়ন দেবে বলেও জানান সাবেক এই রাষ্ট্রপতি। যেহেতু কোনো আইন নাই, আমরা আইন করতে বলবো একটা। এখন নির্ভর করতে হবে রাষ্ট্রপতি কি করবেন। আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা ওনাকে বলবো আমরা এইটা চাই, এবং এইবার নির্বাচন করলে নির্বাচন কমিশনটা স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে। গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তাবিত সার্চ কমিটি ও কমিশনারদের যোগ্যতা, সততা এবং সক্ষমতা পর্যালোচনার জন্য আগে থেকে নাম প্রকাশের তাগিদ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ তাগিদ দেন। স্বাধীনভাবে কাজ করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই সিইসি। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আইন অনুযায়ী চাঁদপুর 1 আসনের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তবে আইনের ফাঁক গলে ওই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন আওয়ামী লীগের ওই প্রার্থী। পরে 2010 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কমিশনের পক্ষে রায় দিল। শেষ পর্যন্ত কোনো পরিবর্তনই হয়নি সংসদের ওই আসনের সদস্য পদের। পুরো 5টা বছর ওই পার্টিকুলার পার্লামেন্টের উনি থাকলেন। যেই ওনার কাজ শেষ হয়ে গেল, তখন এই রায় পাওয়া গেল যে ওইটা ঠিক হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনের এই উদ্বেগের সমর্থনে গোলটেবিলে বক্তারা বলেন, কেবল নির্বাচন কমিশন শক্তিশালী করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর জন্য দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করতে হবে। আজকের যে ধারণাটা নিয়ে বঙ্গভবনে বৈঠক হচ্ছে, আমাদেরকে সেই ধারণাটা অন্যান্য দেশগুলো যেভাবে কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কনস্টিটিউশনের মধ্যে ধারণ করেছে, আমাদের নাগরিক সমাজের কাজ হবে সেই ধারণাটাকে যাতে কনস্টিটিউশনে পার্মানেন্টলি সেটেল করা হয়। শাসন ক্ষমতার প্রয়োগের সংকট একটা আছে, সেখানে জবাবদিহিতার একটা বড় ধরনের সংকট আছে। এ সময় বক্তারা কমিশনার নিয়োগে সুনির্দিষ্ট আইন করার তাগিদ দেন। সার্চ কমিটি একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট প্রয়াত রাষ্ট্রপতি করেছিলেন, এখনো একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট সার্চ কমিটির কথা সবাই বলছেন, কিন্তু কেউই কিন্তু বলছেন না যে পার্লামেন্ট কর্তৃক একটি আইন তৈরি হোক, উইচ শুড রিমেইন পার্মানেন্ট। প্রকৃত জনপ্রতিনিধি পেতে নির্বাচনের সকল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন বক্তারা। অনেক আগে থেকে যদি নমিনেশনগুলি আমরা জানতে পারি, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমেরিকাতে যেরকম হয়, খুঁচিয়ে খুঁচিয়ে তার বাপ দাদা 14 গোষ্ঠীর সব খবর বের করবে, এবং দেন দেয়ার উইল বি এ মুভ যে এই লোক এই পদে হওয়ার যোগ্য নয়, কারণ তার এই সমস্যা আছে। পছন্দসই জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ না পেলে সাধারণ মানুষ নিজেদের ক্ষমতাহীন মনে করে, আর জনগণের আস্থাহীনতা দেশের টেকসই উন্নয়নকে ব্যাহত করে বলে মত দেন আলোচকরা। এবং গুরুত্বপূর্ণ ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
2024 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ, তবে স্বল্পোন্নত দেশের সুবিধা পাবে 2027 সাল পর্যন্ত। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের 2016 সালের প্রতিবেদন প্রকাশ করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় সহজভাবে যেতে বাংলাদেশকে নজর দিতে হবে আইনের শাসন, মানবাধিকার, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিকে। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। 30টি দেশ নিয়ে শুরু হলেও বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা 48টি। এ তালিকা থেকে বের হতে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3টি সূচকের যে কোনো দুটির অগ্রগতি বিবেচনা করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি 2015 সালের পর্যালোচনায় 3 বছরের গড় মাথাপিছু আয় $1242 দরকার হলেও বাংলাদেশের ছিল 1190, আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে এগিয়ে গেলেও পিছিয়ে ছিল মানব সম্পদ সূচকে। সিপিডি বলছে 2018 সালে সিডিপি পর্যালোচনা করবে 2014 থেকে 16 অর্থনৈতিক পরিসংখ্যান, যাতে বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। রিভিউ হবে, সেখানে 2024 সালে হয়তো আমরা বের হয়ে যেতে পারবো। 2027 সাল পর্যন্ত যদিও হয়তো স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা আমরা এখন পাচ্ছি সেগুলো আমরা পাবো। সিপিডি বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও সরকারি বেসরকারি বিনিয়োগ, রাজস্ব আয় আর তথ্য প্রযুক্তির ব্যবহারে অন্যান্য স্বল্পোন্নত দেশের চেয়ে এখনো বেশ পিছিয়ে বাংলাদেশ। আর তৈরি পোশাক ছাড়া অন্য পণ্য রপ্তানি এবং প্রবাসী আয় বাড়ানোর দিকেও নজর দেওয়া দরকার। স্বল্পোন্নত দেশের অভিজ্ঞতা বলে অনেকগুলো দেশ অগ্রযাত্রায় যেও পিছিয়ে পড়েছে তাদের বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক এবং কোনো কোনো ক্ষেত্রে সামরিক সহিংসতার কারণে। গতিবেগ সম্পন্ন উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন এগুলি অতীব গুরুত্বপূর্ণ। এ যাবৎ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়েছে 4টি দেশ। 2017 সালের মধ্যে বেরিয়ে আসবে 2 দেশ। আর গত বছরের বৈঠকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসতে দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান সহ 5টি দেশকে বিবেচনায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে 2025 সালের মধ্যে বেরিয়ে আসতে পারে 16টি দেশ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 4.5 দশক ছাড়িয়ে বাংলাদেশের অগ্রগতির ইতিহাস ছড়াচ্ছে সম্ভাবনার আলো। সরকারি নিয়ন্ত্রণে থাকা শিল্প, কর্মসংস্থান এবং আর্থিক খাতের চালকের আসনে এখন বেসরকারি উদ্যোক্তারা। প্রবৃদ্ধি, রেমিটেন্স, রপ্তানি সব খাতেই বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। প্রত্যাশার চেয়েও কমেছে দারিদ্র্য। নিম্ন মধ্য আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন উন্নত দেশে রূপান্তরের পথে। অগ্রগতির পথে বৈষম্য, দুর্নীতি, সুশাসন আর রাজনীতির পরিবেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাহবুবুল আলমের রিপোর্ট। পূর্ববর্তী বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু একেবারে শূন্য থেকে। অবকাঠামো ছিল না বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে পর্যাপ্ত খাদ্য। তবে 4.5 দশকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 70% দারিদ্র্য থাকলেও এখন উল্টো চিত্র। 78% মানুষ দারিদ্র্য সীমার উপরে। 3 কোটি মেট্রিক টন ছাড়িয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নিম্ন মধ্য আয়ের বাংলাদেশ এখন টেকসই বেশি অর্জন করেছি। এই জন্যই বাংলাদেশকে উন্নয়নের বিস্ময় বলা হয়, এবং এটা সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষ গরিব হলেও কিন্তু উন্নয়ন সচেতন। 70-এর দশকের শুরুতে বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান ছিল 305টি। হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি করে আয় হতো মাত্র $35 কোটি। এখন 4.5 দশকে বেসরকারি খাতে সৃষ্টি হয়েছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, টেলিকম, ওষুধ, ব্যাংক বিমার মতো নতুন সম্ভাবনা। বেসরকারি খাতের হাত ধরেই এখন বছরে রপ্তানি আয় প্রায় $3300 কোটি। বছরে $1,500 কোটি প্রবাসী আয়ের উপর নির্ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়ে গেছে $3,000 কোটি। আমাদের লক্ষ্য হবে বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত, শিল্পায়িত একটা আধুনিক অর্থনীতির দিকে যাওয়া। সে ধরনের অর্থনীতির ব্যবস্থাপনার জন্য যে দক্ষতা প্রয়োজন, সক্ষমতা প্রয়োজন, সেখানে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়ে গেছে। অর্জন আরো আছে। শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন সহ এর মধ্যে এত বেশি মানুষ অর্থনৈতিক উন্নয়নের প্রবৃদ্ধির চেষ্টা করছে। সেজন্য আমাদের এখন থেকে চ্যালেঞ্জ হবে যে শিল্পায়ন করতে হবে, সেটাকে আমাদের অনেক বেশি পরিবেশ বান্ধব হতে হবে। পদ্মা সেতু, ঢাকা কক্সবাজার রেলওয়ে, 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ। দেশের তকমা জুটেছিল তলাবিহীন ঝুড়ির। মাত্র 4.5 দশকে সেই বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল।
যেতে হবে বহুদূর বিশ্লেষকরা বলছেন। তাই দুর্নীতি, বৈষম্য আর অপশাসনকে পেছনে ফেলে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির যে কোনো অভিযোগ ঘরে বসেই জানানো যাবে দুর্নীতি দমন কমিশনকে। এজন্য আগামী মাসে অনলাইনে অভিযোগ দাখিলের পদ্ধতি চালু করছে দুদক। সংস্থার সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল এসব তথ্য জানিয়েছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। আর টিআইবি বলছে, শুধু অভিযোগ দাখিলের পদ্ধতি পরিবর্তন নয়, মানুষের আস্থা অর্জনে দুদককে নিতে হবে কঠোর পদক্ষেপ। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ মানুষ বলছেন, পরিচয় গোপন রেখে অনলাইনে দুর্নীতির অভিযোগ দাখিলের সুযোগ পেলে কমিশনে জমা হবে চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য। যার এগেইনস্টে সে কমপ্লেন করবে, দেখা যাচ্ছে তার হয়তো পরবর্তীতে তার কোনো নিরাপত্তা নাই। এটা বলতে অবশ্যই কিছুটা আছে। অনলাইন হলে সবচেয়ে ভালো হবে, আর যত দ্রুত আমি অভিযোগটা জানাতে পারি সেক্ষেত্রে দ্রুত সমাধান আশা করতে পারি। যেটা করছে তার কারণে মানুষ কিন্তু প্রতিনিয়ত সেটাতে সাফার করছে। সনাতন পদ্ধতির পাশাপাশি অনলাইন পদ্ধতি চালু করাটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। পাশাপাশি দুদকে অভিযোগ দাখিল করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তাও জানিয়ে দেওয়া হবে অভিযোগকারীকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। উৎসব মুখর পরিবেশে প্রচারণা চললেও আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তবে আইভী বলেছেন, তিনি নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সময়ের বেশি নেই, তাই শেষ কয়েকদিনের প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান দুই প্রার্থী। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল হিরাজিল থেকে গণসংযোগ শুরু করেন। এরপর 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেছেন তিনি। এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে বিশালাকৃতির নৌকা স্থাপন করা হয়েছে। তার কর্মীদের যাতে হুমকি না দেওয়া হয় সে ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি, সকল প্রার্থীর প্রতি সম আচরণ করবে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দিবে, সেটাই আমরা আশা করি। 27টি টিম কাজ করছে মোবাইল কোর্ট, সেখানে তারা তো প্রকাশ্যে দেখছে বড় বড় নৌকাগুলো টাঙানো হয়েছে। সেগুলো তো আমার বলার বিষয় না, সে তো এটা যদি অন্তত নামিয়ে তো দেওয়ার মতো ব্যবস্থা তারা করতে পারত। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সকাল থেকেই গণসংযোগ করেন বন্দরের 21 ও 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ অস্বীকার করেন। উনি তো প্রতিদিনই অভিযোগ করছে আচরণবিধি লঙ্ঘনের। আমি তো বেরোচ্ছি 2-3 মানুষ নিয়ে। এখন লোক যদি আমার পিছনে চলে আসে, সেই ক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না। আমি কি করব? আমি কাকে দাঁড়াবো? আপনারা নিজেরাও দেখতেছেন, আমি মাঝে মাঝে আমি নিজেও তাদেরকে সরানোর চেষ্টা করছি। জনগণ যদি নেমে আসে, আমার তো কিছু করার নাই। আমি সব আচরণবিধি মেনেই কাজ করি। আমার একটা মাইকও কাজ করে না 2টার পরে। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা একাধিক দলে বিভক্ত হয়ে দুই প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। আমাদের জন্য যেমন একটা পরীক্ষা, সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নি পরীক্ষা। আমরা আবার তাদেরকে সুযোগ দিতে চাই প্রমাণ করার জন্য যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে। এলডিপি থেকে বহিষ্কৃত কামাল উদ্দিন এদিন বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। এদিকে বিকালে জনগণের মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা।